তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপ মানে ছাত্র লিগের, বুঝছেন? তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কি উনি উঠতেছে না কেন? উঠতে ওনারে উঠায় নিয়ে আসেন। ব্রেকিং নিউজ, অবশেষে রিমান্ডে নেওয়ার পর এই জুলাই যোদ্ধা সুরভি স্বীকার করল 50 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে কে ছিল তার সঙ্গে, কে তাকে সহযোগিতা করেছে। প্রথমেই বলি জুলাই যোদ্ধা সুরভি কে, তিনি কিভাবে আলোচনায় এলেন। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পরিচিত ছিলেন বলে জানা যায়, কিন্তু হঠাৎ করেই তার নাম জড়িয়ে যায় এক ভয়াবহ অভিযোগে, 50 লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ। এই অভিযোগ সামনে আসার পর থেকেই শুরু হয় তোলপাড়। পুলিশ ও অভিযোগকারীর সূত্রে দাবি করা হচ্ছে এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে থেকে ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে 50 লক্ষ টাকা আদায়ের চেষ্টা করা হয়। অভিযোগে বলা হয়েছে হুমকি, চাপ সৃষ্টি এবং বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়েছিল। যদিও এখনও এটি অভিযোগ পর্যায়ে রয়েছে, তবে বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। সবচেয়ে বড় প্রশ্ন, কে করালো জুলাই যোদ্ধা সুরভিকে গ্রেপ্তার? পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। পরবর্তীতে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে। এই গ্রেপ্তারকে ঘিরে শুরু হয় নানা আলোচনা ও রাজনৈতিক সামাজিক জল্পনা। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেওয়া হয় এবং এখানে আসে সবচেয়ে চাঞ্চল্যকর দাবি। রিমান্ডে নাকি গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করেছেন এই সুরভি। পুলিশের জিজ্ঞাসাবাদে অর্থ লেনদেন, যোগাযোগের মাধ্যম এবং আরও কিছু নাম উঠে এসেছে বলে সূত্রের দাবি। আইনগতভাবে বলা হয় এই তথ্যগুলো এখনও তত্ত্বানাধীন। এই ঘটনার সোশ্যাল মিডিয়া চলছে তীব্র আলোচনা। বলছে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আবার কেউ বলছেন এটা রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসা। সত্য কি তা নির্ধারণ করবে আদালত ও তদন্ত। আবারও বলছি, জুলাই যোদ্ধা সুরভির বিরুদ্ধে আনা সবকিছুই অভিযোগ ও তত্ত্বানাধীন বিষয়। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কাউকে অপরাধী বলা আইনত সঠিক নয়। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আইন সবার জন্য সমান। এই অভিযোগ প্রথমে কিভাবে সামনে এলো? এই চাঁদাবাজির অভিযোগ হঠাৎ করে সামনে আসেনি বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে ঘটনার পিছনে কয়েক সপ্তাহ ধরে চলছিল গোপন যোগাযোগ, হোয়াটসঅ্যাপ কল, মেসেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাপ প্রয়োগ। ভুক্তভোগী প্রথমে বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি, কিন্তু চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ধারণ হন। এখান থেকেই শুরু হয় পুরো তদন্ত। কোথায় কিভাবে নেওয়ার পরিকল্পনা ছিল এই সুরভির? তদন্ত সংশ্লিষ্টদের দাবি এই 50 লক্ষ টাকা একবারে নয়, ধাপে ধাপে আদায়ের পরিকল্পনা ছিল। প্রথমে কিছু টাকা নগদ, এরপর ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নেওয়ার কথা ছিল বলে সূত্রের ভাষ্য। লেনদেন সংক্রান্ত কিছু তথ্য কথোপকথন পুলিশের হাতে এসেছে বলেও শোনা যাচ্ছে। কেউ জড়িত ছিল কি এই সুরভির সাথে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘটনায় কি জুলাই যোদ্ধা সুরভি একাই জড়িত নাকি আরও কেউ আছে? রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে অভিযোগ তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করেনি। তদন্তের স্বার্থে এই তথ্য গোপন রাখা হচ্ছে। আইন কি বলছে চাঁদাবাজির বিষয়ে? বাংলাদেশের আইন চাঁদাবাজি একটি গুরুতর অপরাধ। দণ্ডনীয় অনুযায়ী চাঁদাবাজি প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও অর্থের বিধান রয়েছে। বিশেষ করে যদি ভয়ভীতি, প্রভাব খাটানো বা সংগঠিতভাবে করা হয় তাহলে শাস্তি আরও কঠোর হতে পারে। কি এমন অভিযোগ ছিল এই যোদ্ধার বিরুদ্ধে? অনেকে প্রশ্ন তুলেছেন, এর আগেও কি জুলাই যোদ্ধা সুরভির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল? পাবলিক রেকর্ড বড় কোনো মামলার তথ্য না থাকলেও সোশ্যাল মিডিয়ার পুরনো কিছু বিতর্কিত বিষয় নতুন করে আলোচনায় আসছে। তবে এগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি। শেষে বলতে হয়, এই ঘটনা শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। আইনের চোখে সবাই সমান। পরিচয়, প্রভাব বা জনপ্রিয়তা কাউকে রক্ষা করতে পারে না। সত্য উদ্ঘাটিত হবে তদন্ত ও আদালতের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিও পেতে।